ভাত না যে বললাম আর হারিয়ে দিলাম। তো সিঙ্গাপুরের সাথে বাংলাদেশ দল ২-১ গোলে হেরেছে, এইটা সম্মানজনক হার আমি বলতাম যদি আরও ২-৩ মাস আগের ঘটনা ঘটতো বা আগের ফুটবলটা হতো। কিন্তু বাংলাদেশ দল এই মুহূর্তে যেরকম দল, এখানে যত বড় বড় তারকার নাম আছে, সেই জিনিসটা যদি আমি চিন্তা করি তাহলে আমি বলবো যে হ্যাঁ, আমি হতাশ হয়েছি সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে ম্যাচটা হারার জন্য। একই সাথে হতাশ হয়েছি হাভিয়ার কাবরেরা যেই ভুল চাল দিয়ে খেলাটাকে শুরু করেছেন। আমি ঠিক কাবরেরা কিভাবে দলটাকে শুরু করাতে চেয়েছেন এই জিনিসটা আমি একদম বুঝতেই পারি নাই। অ্যাবসোলিউট ক্লুলেস একটা শুরু আমার কাছে মনে হয়েছে যে আসলে কাবরেরা কোন ট্যাকটিক্স নিয়ে মাঠে নেমেছিলেন এটা শুরু থেকে আমি ক্লিয়ার হতে পারিনি। আপনি ক্লিয়ার হয়েছেন কিনা আমি জানি না। আমরা তো আগের দিন ডিসকাশনও করেছিলাম 4-2-3-1, দুইটা পিভট, মাঝখানে তিনটা মিডফিল্ড স্ট্রাইকার। কাগজে কলমে সেটাই ছিল, কিন্তু কাকে রেখে কাকে শুরু করেছে? সমিত সোমকে শুরু করিয়েছে, হয়তো জামালকে খেলায়নি, তবে সামনে কাজেমকে রেখেছে, রাকিবকে। সমিত সোম হয়তো বেশ কিছু থ্রু পাস ছেড়েছিলেন, সুযোগ তৈরি করেছিলেন, সেটা কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি। আপনার এখানে কি দেখছেন? এক্স্যাক্টলি, আমি আশপাকে এই জিনিসটাই বলার চেষ্টা করছি যে অ্যাবসোলিউট ক্লুলেস মনে হয়েছে আমার কাছে অন্ততপক্ষে প্রথমার্ধের খেলায়। প্রথমার্ধে বাংলাদেশ দল কী করলো? আল্ট্রা ডিফেন্সিভ ফুটবলটা খেললো। আপনি দেখেন চেঞ্জেস এসছে কিন্তু দলে। কাকে ওঠানো হয়েছে? তাজকে উঠিয়ে সেখানে তপুকে নামানো হয়েছে রাইট ব্যাক পজিশনে, এবং তার সাথে ফামিদুলের যেই ফামিদুলের সাথে সাদের উইংটা ছিল, এখানে কাজেম শাহর সাথে তপুর একটা চেষ্টা করা হয়েছে। এখানে আমার কাছে মনে হচ্ছে দল একদমই বাজেভাবে ফেল করেছে। আপনি যদি দেখেন বাংলাদেশ দল যখন ৪২ মিনিটে প্রথম গোলটা খেলো, লাস্টম্যান ডিফেন্স তো একদম হামজা একদম গোল লাইনের ভেতরে গিয়ে ট্রাই করেছিলেন, কিন্তু তার আগে বলের লাইনে ছিলেন কিন্তু শাকিল তপু বর্মন, আরেকজন আছেন সেন্টার ব্যাক শাকিল আহাদ তপু কিন্তু তার কাজটা ঠিক মতন করতে পারেন না, এবং একজন লেফট উইং ব্যাক বা একজন লেফট ব্যাকের যেই কাজ, সেই কাজটা আমার কাছে মনে হচ্ছে তিনি নড়বড়ে। তার আগে ভুটান ম্যাচে তাজকে আমার কাছে যথেষ্ট কিন্তু কম্প্যাক্ট মনে হয়েছে। এই জায়গায় যেটা নিয়ে আলোচনা আমরা করছিলাম যে সাদউদ্দিন এবং আপনার যে প্লেয়ার হচ্ছে আপনার ফামিদুল, তাদের উইং প্লেটা জমছিল না। ভুটানের বিপক্ষে আমরা বারে বারে দেখেছি এই একটা জায়গায় তাদের মধ্যে কম্বিনেশনের কিছুটা অভাব বা ল্যাক আমাদের চোখে পড়েছে। সেইটাতেও কোনো ধরনের চেঞ্জ কিন্তু আমরা দেখি নাই। ফামিদুলকে রাখা হয়েছে লেফট উইংয়ে, এবং তার সাথে সাদকে রাখা হয়েছে লেফট ব্যাক হিসেবে। এই জায়গাটায় পরবর্তীতেও আমরা দেখলাম যে একদম ৯০ মিনিট পর্যন্ত সাদকে খেলানো হলো, চেঞ্জ করা হলো না, এবং ফামিদুলকে কিন্তু ৬০ মিনিটের কাছাকাছি সময়ের মধ্যে ভুটানের বিপক্ষে যা করা হয়েছিল সেখানেই তাকে তুলে নেওয়া হয়েছিল। পরবর্তীতে শাহরিয়ার ইমন যখন মাঠে নামলেন, খেলার পেস কিন্তু বদলে গিয়েছিল। এই কথাটা আমি বলছিলাম যখন আমরা প্রি ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম, তখন বলছিলাম যে কেন ফামিদুলকে লেফট ব্যাক বা লেফট উইং ব্যাক হিসেবে খেলিয়ে শাহরিয়ার ইমনকে সামনে রাখা হবে না? শাহরিয়ার ইমন পেসি, সে ওইখানে কিছুটা পেস জেনারেট করতে পারে, হ্যাঁ, বিট সেলফিশ, বাট তারপরেও তার পেস তো অপোনেন্টের ব্যাকলাইনের উপরে একটা প্রেশার তৈরি করতে পারতো, এবং সেখানে ফামিদুলও কিন্তু অনেকটা ওপেন স্পেস পেতেন উপরে ওঠানামার ক্ষেত্রে। সেই সুযোগটা কিন্তু হলো না, ফামিদুলকে দিয়েও কাজটা হয় নাই। যে ঝলক আমরা দেখেছি এই ম্যাচে, সেই ঝলক অনুপস্থিত একদমই আমার কাছে মনে হয়েছে। সেক্ষেত্রে যেহেতু আমরা বলছিলাম যে শেষের দিকে যে অনেকগুলো সুযোগ তৈরি হয়েছিল, এই যে ম্যাচটাতে শাকিল আহাদকে রাইট ব্যাকে রেখে এই যে ক্লুলেস যে কথাটা বলছি আমরা, এরকম বড় একটা ম্যাচে যেখানে অনেক কিছু স্টেক অন দ্য লাইন, এরকম ম্যাচে কি কাবরেরা সে কি আসলে এক্সপেরিমেন্ট করছিল, নাকি সে আসলেও বুঝে উঠতে পারছিল না তাকে কী রেখে কী করা উচিত? কাবরেরা যে কী চিন্তা করে তার একাদশ করেছেন, এই জায়গাটা না আমার কাছে মনে হচ্ছে যে দেখেন, রাকিবকে নাম্বার 9 পজিশনে খেলানো হয়েছে ভুটান ম্যাচে, মেকশিফট নাম্বার 9, ফলস নাম্বার 9ও না, কিন্তু একদম মেকশিফট নাম্বার 9 যাকে খেলানো হয়েছে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার হিসেবে। রাকিব তো ওই পজিশনের প্লেয়ার না। এটা কি গোটা ম্যাচে ফার্স্ট হাফে আপনার কাছে মনে হয় নাই? সেকেন্ড হাফে একটা গোল করেছেন, একটা শোধ তিনি দিয়েছেন, কিন্তু আসলে সেই গোলটা তো সিঙ্গাপুরের গোলকিপারের অমার্জনীয় ভুলের কারণেই হয়েছে। টোকা তিনি দিয়েছেন, ওই টোকা, আপনি নিজে তো গোলকিপার, আপনি তো গোলকিপিং করেন, আপনি তো গোলকিপার হিসেবে বেশ, আপনি নিশ্চিতভাবে বলতে পারেন এত বড় ব্ল্যান্ডার একটা গোলকিপার করতে পারে না, এটা সিঙ্গাপুরের গোলকিপার করেছেন। রাইট, ঠেকানো ডেফিনেটলি সম্ভব ছিল। তো সেক্ষেত্রে যদি আমরা বলছি যে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার, বা যেহেতু হাভিয়ার কাবরেরা যেহেতু সে ঠিকভাবে তার স্কোয়াডটা সাজাতে পারছে না, দলে এখন প্লেয়ার আসছে, সামনে আমাদের বেশ কিছু ম্যাচ এখনও বাকি আছে, শেষ হয়ে যায়নি, হংকং আছে, ইন্ডিয়া আছে। আশফাক, আমার আরও কিছু আলোচনার জায়গা আমার মনে হয় ধরে করতে হবে। এই ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন কে? হামজা চৌধুরী না, কিন্তু আজকে দেখেন ইন্ডিয়ার বিপক্ষে যে হামজা চৌধুরীকে আমরা দেখেছি, ভুটানের বিপক্ষে যে হামজা চৌধুরীর কিছু ঝলক দেখেছি, আজকের ম্যাচে প্রথমার্ধে হামজাকে আমি দেখি নাই সেন্টার লাইন ক্রস করে উপরের দিকে খুব একটা গেছেন।
অনেক হেঁটে হেঁটে দাঁড়িয়ে খেলছিলেন। থেকেছেন, অনেকটাই দাঁড়িয়ে থেকেছেন। হামজার খেলাতে আজকে আমার মনে হয়েছে যে একদমই মানে যেটা তার কাছ থেকে প্রত্যাশা, তিনি যেই মানের ফুটবলার, একদমই নট আপ টু দ্য মার্ক, একদমই অসন্তুষ্ট। মানে আমি পার্সোনালি হামজার খেলায় আজকে সন্তুষ্ট না। অন্ততপক্ষে প্রথমার্ধে তো হামজা কেন দাঁড়িয়ে থাকলেন? কাবরেরা কি তাকে বলেছেন যে তুমি মাঠে দাঁড়িয়ে থাকো? আমি ঠিক বুঝতে পারলাম না। প্লেয়ার ধরে আমরা আসলে আলোচনাটা করতে পারি। প্রথমার্ধে সমিত সোম দুটা চমৎকার থ্রু পাস বাড়িয়েছিলেন সামনে। এই আলোচনাটা আমরা প্রি ম্যাচ অ্যানালাইসিসের সময় আলোচনা করছিলাম, যখন আমরা প্রিভিউ আলোচনা করছিলাম তখন বলছিলাম যে জামালের জায়গায় অ্যাটাকিং মিডফিল্ড পজিশন বা প্লেমেকিং পজিশনে খেলানো হবে সমিত সোমকে। সেটা তাকে খেলানো হয়েছে। প্রথমার্ধে আমরা তার কিছু গুড মুভ দেখেছি। তিনি দুটা বল দিয়েছিলেন, স্পেশালি একটা দিয়েছিলেন রাকিবকে। রাকিব সেই সময় দারুণ একটা গোলের সুযোগ পেয়ে সেটাকে গোলে কনভার্ট করতে পারেন নাই। ফামিদুল পেয়েছিলেন আরেকটা, ফামিদুল একটা হেভি টাচের কারণে সেটাও করতে পারেন নাই। সেকেন্ড হাফে আবার আমার কাছে মনে হচ্ছে শামিত সোম কোথায় যেন নাই। সেকেন্ড হাফে বাংলাদেশ দল দুইটা গোল খাওয়ার ছাড়া দিয়ে উঠলো। যখন আপনি হোম টিম, যখন আপনি ঘরের মাঠে 25,000 দর্শকের সামনে একটা ম্যাচ শুরু করবেন, সেই সময়টাতে আপনি শুরু করবেন আল্ট্রা ডিফেন্সিভ, তাও আবার সিঙ্গাপুরের মতো দল যারা কিনা খুব একটা বেশি বিশ্বাস নিয়ে বাংলাদেশে খেলতে আসে নাই, ওই জায়গাতেই আপনি ম্যাচ হেরেছেন। কাবরেরার ভুল ট্যাকটিসে বাংলাদেশ দল ম্যাচ হেরেছে। কেননা কনফারেন্সেও কিন্তু সিঙ্গাপুর কোচ বলছিলেন যে আমরা ভালো ম্যাচ খেলতে চাই, তারা কিন্তু জয়ের প্রত্যাশা বা কনফিডেন্স তাদের কথায় পাওয়া যায়নি। সেই সুযোগটা কিন্তু কাবরেরা কাজে লাগাতে পারেননি। এক্স্যাক্টলি তিনি কাজে লাগাতে পারেন নাই, তিনি অপোনেন্টের উইক পয়েন্টটাকে এক্সপ্লয়েট করতে পারেন নাই। আমরা যেই কথাটা বলছিলাম যারা লং পাসে খেলে, লং পাস আজকেও খেলেছে। বাংলাদেশের ব্যাকলাইনটাকে মানে ঠিক যেভাবে আসলে এক্সপোজ করা সেটা তো তারা করেছেই। আমরা জানি যে বাংলাদেশের ব্যাকলাইন কখনোই নট আপ টু দ্য মার্ক, মানে হচ্ছে একদম টপ নচ ব্যাকলাইন, সেটা তো কোনোদিনও বলা যাবে না। বাংলাদেশের যে ব্যাকলাইন, সেই ব্যাকলাইনটা গড়পড়তা মানের। যখন আপনার স্ট্রেংথ ডিফেন্সিভ না, তখন আপনি খেলছেন ডিফেন্স লাইনটাকে মানে ডিফেন্সিভ। সেটা কি আদতে মানে মডার্ন ফুটবলের সাথে কোনোভাবে জাস্টিফাইড? আপনার কি মনে হয়? আপনি নিজে বলতে পারবেন বিষয়টা। মডার্ন ফুটবলের সাথে অবশ্যই জাস্টিফাইড না। তার চেয়ে বড় কথা, যখন বারবার তাদের অ্যাটাক হচ্ছে, কাউন্টার আমরা খেলছি ডিফেন্সিভ, আবার যখন উপরে উঠে যাচ্ছি নিচে কিন্তু আমরা অনেক গ্যাপ আমরা রেখে যাচ্ছি। সেই গ্যাপই বারবার কিন্তু ইকসান ফান্দি, যার কথা আমরা বারবার বলছিলাম, চমৎকারভাবে কাজে লাগিয়েছেন। প্রথমার্ধ থেকেই সুযোগ তৈরি করেছেন। মিতুল মার্মা ভালো একটা সেভ করে দিয়েছিল। হয়তো প্রথম গোল যেটা হয়েছে সেখানে হয়তো প্রপারলি সে ফিক্স করতে পারেনি, কিন্তু প্রথমার্ধ থেকেই দেখছি ইকসান ফান্দি কিন্তু সুযোগ খুঁজে যাচ্ছিল এবং সেই সুযোগটাই কিন্তু সে দ্বিতীয়ার্ধের শুরুতে কাজে লাগিয়েছে। আমি এখন মিতুল মার্মার ব্যাপারে আপনার সাথে আসলে কথা বলতে চাই যে মিতুল মার্মার পারফরমেন্স আছে। মিতুলকে ঠিক যতখানি কম্প্যাক্ট, তার যে অ্যান্টিসিপেট গোলকিপার, তাকে আমরা বার পোস্টের নিচে যতখানি ভরসার প্রতীক হিসেবে দেখি, আজকে কি কোনো একটা জায়গায় অবশ্যই যদি আমি প্রথমার্ধের গোলটার কথাই বলি না কেন, যে আমরা প্রথমার্ধের ব্রেকের সময় বিপ্লব ভট্টাচার্য কিংবদন্তি গোলকিপার, তার সঙ্গেও কথা বলছিলাম এ ব্যাপারে। গোলকিপার টু গোলকিপার তাকে প্রশ্ন করেছিলাম আমি যে ফিসটা যে তিনি করেছেন, ফিসটা কি পর্যাপ্ত ছিল কি না। কেননা হয়তো ফিজিক্যালি যেই স্ট্রাইকারের উপর দিয়ে সে ফিসটা করছিল সে হয়তো বেশ লম্বা ছিল, এবং একে তো ফিসটা তিনি দূরে করতে পারেনি এবং তিনি বডিতে বিট খেয়ে পড়ে গিয়েছিলেন মাটিতে। সেই সুযোগটাই কিন্তু কাজে লাগিয়ে হয়েছে। এবং শুধু প্রথম গোলটাই না, আমি কিন্তু দ্বিতীয় গোলটাতেও কিছুটা হলেও ব্লেম করতে চাই, কেননা সে কিন্তু প্যারি করেছে, বলটা কিন্তু খুব একটা দূরে যায়নি, ঠিক একদম ইকসান ফান্দির পায়ের সামনে এসেই পড়েছে। সুতরাং 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 দুই গোলেই কিন্তু দেখা গেছে যে মিতুল মার্মার কিছুটা হলেও, আমরা যেই কম্প্যাক্ট মিতুল মার্মাকে চিনি, যেই কম্পোজ মিতুল মার্মাকে চিনি, তাকে কিন্তু আজকে সেটা পাওয়া যায়নি। হতে পারে তিনি মেন্টালিও হয়তো কিছুটা হয়তো সাম্প্রতিক কারণে হয়তো সেভাবে ম্যাচে ছিলেন না, কিন্তু আমরা সেই পুরোপুরি মিতুল মার্মাটা কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আজকে পাইনি। এক্স্যাক্টলি আমার কাছে মনে হয় যে এই ম্যাচ নিয়ে আমরা আরও একদম চুলচেরা অ্যানালাইসিস করব, প্রত্যেক প্লেয়ারের পজিশন, তাদের আজকের খেলা এবং পরবর্তীতে তারা আসলে কী ধরনের ফুটবলটা খেলতে পারেন, তাদের সামর্থ্যের জায়গাগুলোকে কিভাবে কাজে লাগানো যায়, প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের আলোচনা থাকবে। আপনারা থাকুন স্টার নিউজের সাথে, আপনারা থাকুন স্টার প্লের সাথে, এবং আমরা সবশেষ আপডেটগুলো যেমন দিয়ে যাব, একই সাথে আমরা অ্যানালাইটিক্যাল যত বিষয় থাকে তথ্যপাত্র দিয়ে আপনাদের সাথে সবসময় কানেক্টেড থাকার চেষ্টা করব।